সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলাদেশ প্রতিদিনের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে আছি আমি মীর হোসেন সরকার। সরকারের রাজস্ব আহরণের ক্ষেত্রে প্রত্যক্ষ করের মধ্যে অন্যতম হলো আয়কর। করদাতার আয় বিবেচনায় এই কর প্রযোজ্য হয়। কোনো ব্যক্তির আয় নির্দিষ্ট সীমার উপরে হলে ওই আয়ের উপর স্তর ভিত্তিতে বিভিন্ন হার অনুযায়ী আয়কর প্রদান করতে হয়। এর প্রধান উদ্দেশ্য হলো রাজস্ব আহরণের মাধ্যমে সরকারের ব্যয় নির্বাহ এবং দেশের অভ্যন্তরীণ সম্পদ উন্নয়ন। এসব সার্বিক বিষয় নিয়ে কথা বলতে আজ আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের পরিচিত মুখ জাহাঙ্গীর আলম। তিনি ইনকাম ট্যাক্স এবং ভ্যাট নিয়ে কাজ করেন। জাহাঙ্গীর ভাই, স্বাগত আপনাকে। ধন্যবাদ। আচ্ছা, আয়কর নিয়ে আসলে অনেকের মাঝে প্রশ্ন আছে। কর এবং আয়কর রিটার্ন নিয়ে মানুষের মাঝে অনেক প্রশ্ন আমরা দেখি যে আয়কর কারা দেবেন, দাখিল করবেন কারা। আসলে শুরুতে যদি আমরা বলতে চাই যে আয়কর দিতে মানুষ ভয় পায় কেন? ধন্যবাদ। আসলে আমাদের যে কর সংস্কৃতি সেটা এখনো পর্যন্ত ওইভাবে ডেভেলপড করে নাই। মানুষ হচ্ছে কি কর কর তো একটা বিষয় হচ্ছে যে আমি যেটা আয় করছি, আয়ের একটা অংশ আমার আয়ের একটা অংশ কিন্তু সরকারকে দিতে হয় যদি করযোগ্য আয় হয়। তো এই ক্ষেত্রে যে বিষয়গুলো আছে মানুষের মধ্যে একটা চিন্তা করে যে আমি বোধহয় এটা এই যে কনসেপ্ট এই কনসেপ্টটা অনেকের মধ্যেই নাই। তো যার জন্য আবার হচ্ছে যে দিতে গিয়ে বিভিন্ন সময় অনেকের কাছে যে বিষয়গুলো না জানার কারণে অনেকের মধ্যে একটা ভীতি কাজ করে, যে মনে করছে যে এটা হয়তো আমি করটা দিলে পরে আমার হয়তো সম্পত্তি লিখে নিবে কিনা বা প্রবলেম হবে কিনা, এই সমস্ত বিভিন্ন রকম ভ্রান্ত ধারণা অনেক সময় এটা হয়ে আসছে। তবে এখন একটা বিষয় সেটা হচ্ছে যে কর বিষয় শিক্ষা বা এটা এখন অনেকটাই ভীতিটা দূর হওয়ার পথে। অনলাইন রিটার্ন এবং আগে যে কর দেওয়ার প্রক্রিয়াটা ছিল, এখন কর দেওয়ার প্রক্রিয়াটা আরো অনেক সহজ হয়েছে আর কি। তো মানুষের কনসেপ্ট তো একদিনে দূর হবে না, তবে আস্তে আস্তে দূর হবে। তো এই ক্ষেত্রে মূল যে বিষয় সেটা হচ্ছে যে অনেকের না জানার কারণে, যেরকম আপনার অনেক ক্ষেত্রেই যেটা দেখা যায় বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামোর মধ্যে যেটা দেখা যায় যে একটা বেসরকারি চাকরি যদি যারা করতে যান, যেরকম আপনার হইলো সরকারি চাকরির ক্ষেত্রে গণকর্মচারী একটা পিওনের কিন্তু আপনার ট্যাক্স রিটার্ন জমা দিতে হয় চাকরি রক্ষার্থে। তো অনুরূপভাবে একটা বেসরকারি অফিসের এক্সিকিউটিভ যদি হয়, তাহলে এক্সিকিউটিভ হলেও কিন্তু তাকে, এবং বাংলাদেশের যে অর্থনৈতিক কাঠামো, এই কাঠামোর মধ্যে ধর মাস্টার ডিগ্রি পাশ করে প্রথমে ধর 15, 20, 30 এরকম স্যালারি পাওয়াটা অনেক সময় ডিফিকাল্ট হয়, বা এরকম একটা স্যালারি স্ট্রাকচারের মধ্যে কিন্তু অনেকেই থাকেন। কিন্তু এক্ষেত্রে কিন্তু আপনার চাকরি রক্ষার্থে টিআইন নিতে হয় এবং রিটার্নটা জমা দিতে, কিন্তু তার কিন্তু কর আসে না। তো এই কর আসে না, কিন্তু তাকে রিটার্নটা জমা দিতে হয় চাকরি রক্ষার্থে। আবার কোনো একজন ব্যবসা করতে যাচ্ছে, তো ব্যবসা করতে গেলে পরে তার হলো ব্যাংক অ্যাকাউন্ট করতে হয়, ট্রেড লাইসেন্স করতে হয়। তো ট্রেড লাইসেন্স করতে গেলে পরেই কিন্তু আপনার তার টিআইন নিতে হয়। কিন্তু দেখা যাচ্ছে যে তার আয় কিন্তু অনেক ক্ষেত্রে অনেক সময় যখন প্রথমে যারা ছোট ব্যবসায়ী যারা আছে তাদের কিন্তু প্রথমেই কিন্তু অনেক সময় কর আসে না, অনেক সময় লসও হয় বা লাভ হলে ওই রকম লাভ হয় না। তো এই যে জায়গাটা, অর্থাৎ আমাকে এই এই ব্যবসা করতে গেলে পরে চাকরি রক্ষার্থে এবং আমি একটা জমি বিক্রি করতে গেলে পারে বা সঞ্চয়পত্র কিনতে গেলে পারে যে আমার যে টিআইএন যে লাগে, এবং টিআইএনের ক্ষেত্রে যারা প্রান্তিক করদাতা বা শুরুর করদাতা বা মাঝামাঝি করদাতা, তাদের কিন্তু কঠিন কিছু না। বিষয়টা জাস্ট হলো যে জানা আমাকে রিটার্নটা জমা দিতে হবে, এবং আমার যদি কর আসে তাহলে আমাকে কর দিতে হবে, আর যদি কর না আসে তাহলে কর দিতে হবে না। তাহলে এখন যে এই ম্যাটারটা, এই 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 জিনিসগুলো কিন্তু আমাদের অনেকের মধ্যে ধারণাটা নাই। ধারণা না থাকার পরিপ্রেক্ষিতে আমরা বিভিন্নভাবে এটা কি কেমনে না দিয়ে পারি, বা বা দিলেও যেন তেন দেওয়া, এই সমস্ত বিষয়গুলো কাজ করার পরিপ্রেক্ষিতে সার্বিক ক্ষেত্রে মানুষ যখন বিভিন্ন সময় বিভিন্ন লেভেলে ব্যবসা করতে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার হলো প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। হ্যাঁ, এই প্রতিবন্ধকতা তৈরি হওয়াটা অর্থাৎ তার না জানার কারণে, অর্থাৎ তাকে আয়কর সম্পর্কে মোটামুটি যে এটা ধারণা, ভয়ের কোনো কারণ নাই। আর এখন আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনার ঘরে বসে থেকেই আপনি অনলাইনে আয়কর রিটার্নটা জমা দিতে পারতেছেন। আয়কর রিটার্ন কারা দেবেন এবং কেন দিবেন আসলে? আয়কর রিটার্ন হচ্ছে যাদের ইনকাম অর্থাৎ কর সীমা অতিক্রম করলেই কিন্তু আয়কর দিতে হবে। হ্যাঁ, তারপরে সংশ্লিষ্ট 3 বছর যদি আপনার হলো
মানে কর থাকে, করযোগ্য আয় থাকে, তাহলেও কিন্তু তাকে আয়কর রিটার্ন দিতে হবে। তারপর কোম্পানির শেয়ার হোল্ডার পরিচালক যদি হয় তাহলে তো আয়কর দিতে হবে। ফার্ম বা অংশীদার হলে পরে আয়কর দিতে হবে, রিটার্ন দিতে হবে। কোনো ব্যবসা প্রতিষ্ঠানের নির্বাহী পদে, যেরকম বেসরকারি প্রতিষ্ঠানে এক্সিকিউটিভ পদে যদি চাকরি করে, সে করযোগ্য আয় হোক বা না হোক, তাকে কিন্তু আয়কর দিতে হবে। তারপরে গণ কর্মচারী যদি হয় তাহলে গণ কর্মচারী হলে কিন্তু কর দিতে হবে। তারপরে অনিবাসী আয়, বাংলাদেশের স্থায়ী স্থাপনা আছে, তাকে কর দিতে হবে। তারপর কর অব্যাহতি যদি আয় থাকে তাহলে তাকে আয়কর রিটার্ন দিতে হবে। এবং 39টি ক্ষেত্রে প্রযোজ্য আছে, সেটি হচ্ছে যে পিএসআর লাগে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগে। যেরকম আপনার ব্যাংক 20 লক্ষ টাকার উপরে ঋণ নিতে গেলে পারে, কোনো ট্রেড লাইসেন্স করতে গেলে পারে, কোনো ক্লাবের মেম্বার হইতে গেলে পারে, এরকম সঞ্চয়পত্র 10 লক্ষ টাকার উপরে সঞ্চয়পত্র কিনতে হলে পারে আপনার হলো এরকম 39টা ক্ষেত্র আছে। এই 39টা ক্ষেত্রে আপনার হলো পিএসআর লাগে, অর্থাৎ রিটার্ন দাখিলের প্রমাণপত্র লাগে, তাদেরকে আয়কর রিটার্ন জমা দিতে হবে। 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র এবং 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারেন কারা আসলে? এটা যে কেউ কিনতে পারেন, যার 18 বছর হয়েছে এবং 18 বছর নিচেও যে বিষয় যেটা, সেটা হচ্ছে যে তার মানে কোনো গার্ডিয়ান জয়েন্ট নামে নমিনি হিসাবে কিনতে পারেন। তবে এই ক্ষেত্রে অর্থাৎ যে কেউ কিনতে পারেন আর কি, যাদের ট্যাক্সেবল ইনকাম থাকুক বা না থাকুক। এবং এই ক্ষেত্রে একটা বিষয় সেটা হচ্ছে যে আপনার এই সঞ্চয়পত্রের ক্ষেত্রে কিন্তু কর রিবেট পাওয়া যায়, 15% কর রিবেট পাওয়া যায়। আয়কর ফাইলে যদি কোনো ভুল ত্রুটি থাকে, কেউ যদি তথ্য আসলে গোপন করতে চায়, আসলে সেই ক্ষেত্রে কোনো সমস্যায় পড়তে হয় কি না? হ্যাঁ, এই ক্ষেত্রে তো সমস্যা তো আসবেই। সেটা হচ্ছে যে আপনি যখনই আয় গোপন করলেন, তো একটা হচ্ছে যে আয়কর অফিস যে কাজটি করে এখন তো অনেকটাই অটোমেশন হয়ে যাচ্ছে। আপনার ইচ্ছা থাকলেও আপনার মানে আয়টা গোপন করার কোনো সুযোগ নেই। যেরকম আপনার গাড়ি যদি থাকে তাহলে গাড়ি কিন্তু এনবিআর এর ডাটাবেজের সাথে যুক্ত হয়েছে। সঞ্চয়পত্র কিন্তু আপনার মানে এটা যুক্ত হয়ে গেছে। এবং অলরেডি একটা বিষয় সেটা হচ্ছে যে এই মানে ব্যাংক এখনও যুক্ত না হলেও ব্যাংকে চিঠি দিয়েছে, ব্যাংকটাও যে কোনো সময় যুক্ত হবে। তো এরকম অনেক ডাটাবেজই এখন হলো এনবিআর এর সাথে যুক্ত হয়েছে। তারপরে যখন অডিটে নির্বাচিত হলে আপনাকে এটাকে মানে সার্চ করলে পরে, তখন যদি আপনার হলো মানে এই আপনার আয় গোপন থাকে তাহলে সেটা কিন্তু আপনার পরবর্তীতে আয়কর দিতে হবে, সেই ক্ষেত্রে জরিমানা হবে। এবং একটা বিষয় আছে সেটা হচ্ছে যদি মানে ওইরকম অপরাধ হয় তাহলে সেই ক্ষেত্রে 5 বছর জেল জরিমানা পর্যন্ত হতে পারে। অর্থাৎ আপনাকে যা আয় আছে সেটা প্রদর্শন করাটাই হলো সবচেয়ে বুদ্ধিমানের কাজ। মানে এটা পরে দেওয়ার কোনো সুযোগ নাই, মানে আগেই এটাকে উচিত হচ্ছে মানে সঠিক রিটার্নটাই জমা দেওয়া। মৃত ব্যক্তির আয়ের ক্ষেত্রে কর নির্ধারণের পদ্ধতিটা কিভাবে? করদাতা যখন জীবিত থাকেন, অর্থাৎ তার যদি কোনো আয় থাকে এবং করযোগ্য আয় থাকে, তাকে যেভাবে আয়কর দিতে হয়, তো উনি মৃত্যুর পরেও তার যদি আয় থাকে, তার নামে যদি কোনো সম্পত্তি থাকে এবং আয় থাকে, তাহলে তাকে মানে অর্থাৎ মৃত ব্যক্তির প্রতিনিধিকে আয়কর দিতে হবে। অর্থাৎ দায়টা যেরকম করদাতার, তো অনুরূপভাবে মানে সেম দায়টা বর্তাবে হলো মৃত্যু ব্যক্তির প্রতিনিধির উপরে। তো তবে এরপরে যখন তাদের সম্পত্তি এবং আয় যখন তাদের উত্তরসূরির মধ্যে ভাগ হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে, তখন আর তার দায় থাকবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার নামে আয় এবং সম্পত্তি থাকবে এবং তার উপরে যদি কোনো মানে আয়কর অবশ্যই দিতে হবে এবং কোনো বিকল্প নেই, এবং তার আয়কর প্রতিনিধি যিনি আছেন সেই প্রতিনিধি আইনানুগ প্রতিনিধি।
প্রতিনিধি আসলে কারা? স্বামী, সন্তান বা অন্য কেউ? প্রতিনিধি আইনানুগ প্রতিনিধি যারা মানে তার সম্পত্তির ভোগ দখল করবেন। ভোগ দখল মানে দ্যাট মিনস মানে মৃত ব্যক্তি হলে তার হাজব্যান্ড ওয়াইফ, মানে স্পাউস, ছেলে মেয়ে, হ্যাঁ, অর্থাৎ আইনি প্রতিনিধি যে মানে বাংলাদেশের আইন এবং শরিয়া আইনের যে মানে সম্পত্তির মালিকানাধীন যারা উত্তরসূরি হবেন আর কি, তারাই প্রতিনিধি আর কি। যদি তার স্বামী না থাকে, ধরেন স্বামী মারা গেছে বা সন্তান কেউ নয়, সেক্ষেত্রে আসলে প্রতিনিধি হবেন কারা? আইনানুগ প্রতিনিধি যিনি আর কি, মানে বাংলাদেশের আইনে যে কাভার করে আর কি, আইনের তো একটা আছে যে ওই সম্পত্তি ভাগ হলে পরে যেরকম আপনার হলো তার ভাইরা পায় বা মানে ইয়েরা পায়, আপনার মানে ভাতিজারা পায়। অর্থাৎ এই ক্ষেত্রে যে বিষয় যেটা সেটা হচ্ছে যে মৃত ব্যক্তির আইনানুগ প্রতিনিধি, ওয়ারিশ বলে যেটাকে। ওয়ারিশ বলে, হ্যাঁ, ওয়ারিশ দায়ী থাকবেন। নতুন বছরে নতুন করদাতারা কি ধরনের সুবিধা পায়? নতুন বছরে যেটা হচ্ছে যে আপনার যারা ব্যবসায়ী করদাতা, ক্ষুদ্র প্রান্তিক ব্যবসায়ী যারা ট্রেডিং অন্যান্য ছোট ছোট ব্যবসা করেন আর কি, সেই ক্ষেত্রে তারা হচ্ছে যে ক্যাপিটাল বেনিফিট পান আর কি। অর্থাৎ যদি আপনার হলো যে আপনার যে ইনকাম যেটা হয়, হ্যাঁ, সেই ইনকামের 5 গুণ ক্যাপিটাল হিসেবে তারা এটা নিতে পারে, ওটার ব্যাখ্যা দিতে হয় না আর কি, হ্যাঁ, এই সুবিধাটা পান আর কি। আর অন্যান্য ক্ষেত্রে যে বিষয় যেটা সেটা হচ্ছে যে এই আইনে নেই, সামনের আইনে আবার কিছু আসতেছে, সেটা হচ্ছে যে ন্যূনতম ট্যাক্স সম্ভবত 1000 টাকা করেছে আর কি। এটা এই ফাইন্যান্সিয়াল ইয়ার না, আগামী ফাইন্যান্সিয়াল ইয়ারে। একজন মানুষ যখন ঢাকার বাইরে চাকরি করে, ধরেন ঢাকার বাইরে সে ছিল, বর্তমানে ঢাকায় আছে, আসলে সে রিটার্নটা দাখিল করবে কোথায়? 2 জায়গায় সে উনি করতে পারেন। তবে ঢাকায় যেহেতু আসছেন, তো ঢাকায় আসলে ঢাকার যে সংশ্লিষ্ট সার্কেল আছে, সংশ্লিষ্ট সার্কেলেই দিতে পারবেন। কিন্তু ওই মানে আগের যে সার্কেল যেটা আছে সেই জায়গায় একটা দরখাস্ত দিতে হবে, ফাইলটাকে ট্রান্সফার করতে হবে। ফাইলটা ট্রান্সফার করে এখন যে জোনটা আছে সেই জোনে, অর্থাৎ তার যে সংশ্লিষ্ট জোন যেটি, সংশ্লিষ্ট সার্কেল যেটি, সেই সার্কেলে তাকে আয়কর রিটার্ন দিতে হবে। আয়করের ভাষায় কালো টাকা আসলে বিষয়টা কি? আনট্যাক্স মানিটা কি? অর্থাৎ যে টাকার কোনো কর দেওয়া হয় না, আর সেটাকেই হলো কালো টাকা বলে। আপনার হচ্ছে আপনি অনেস্টলি ইনকাম করেছেন, আপনার গায়ে-গতরে খেটে ইনকাম করেছেন, ইনকাম করে আপনার হলো যে এটাকে ট্যাক্সে আপনার সঠিক আয়টা প্রদর্শন করেন নাই। আপনি ইনকাম করলেন হলো 20 লাখ টাকা, আপনি দেখালেন হলো 10 লাখ টাকা। তাহলে এই যে 10 লাখ টাকা যে রয়ে গেল, এটা কিন্তু আপনার মানে ঘাম ভেজা টাকা, কিন্তু কি হচ্ছে যে আপনার অপ্রদর্শিত রাখলেন। তো এটাই হচ্ছে কালো টাকা। আবার হলো আরেকটা জিনিস যেটা আছে সেটা হচ্ছে এই যে মানে আমাদের যে সিস্টেম, যে সরকারি যে সিস্টেমের মধ্যে যেটা আমি কিছু আগে একটা বলেছি যে আমি একটা জমি বিক্রি করলাম, তো জমি বিক্রি করে যে বিষয় যেটা সেটা হচ্ছে যে ওই যেটা মানে ওটা ডিড ভ্যালুর বেশি বিক্রি করলাম, তো বিক্রি করলে পরে সেই যে টাকাটা থাকলো সেটা আমার ব্ল্যাক মানি হয়ে গেল। তবে এই বছরের বাজেটে একটা বিষয় যেটা করেছে যে এই ধরনের অ্যানোমালিজের ক্ষেত্রে, অর্থাৎ কোনো করদাতা যদি সৎ হয়ে থাকেন, অর্থাৎ উনি ওই 15% ট্যাক্স দিয়ে, ওই যে ডিফারেন্স যেটা আছে সেই 15% ট্যাক্স দিয়ে এবার মানে সেই টাকাটাকে অ্যাডজাস্ট করতে পারবে। আচ্ছা জাহাঙ্গীর ভাই, আমাদের স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ আপনাকে। বাংলাদেশ প্রতিদিনকেও ধন্যবাদ, এবং যারা শুনছেন, এবং আমি কতটুকু বলতে পেরেছি, তবে চেষ্টা করছি যে আমরা এই বিষয়টা, এই ট্যাক্স বিষয়টা যেন মানুষের প্রান্তিক জনগোষ্ঠীর কাছে এবং খুব সহজলভ্য হয়, ট্যাক্সটা যেন প্রত্যেকের দোরগোড়ায় পৌঁছাইতে পারি, সেই লক্ষ্যে আমি এবং আমার প্রতিষ্ঠান কাজ করে যাচ্ছি। দোয়া চাচ্ছি যেন আমি যেন বাকি কাজগুলো যেন আপনাদের কাছে যেন এই ট্যাক্সের সংক্রান্ত যে শিক্ষা এটা যেন সবার কাছে পৌঁছাই দিতে পারি। দর্শক, আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত ছিলেন রাজস্ব বিশ্লেষক এবং গোল্ডেন বাংলাদেশের নির্বাহী পরিচালক জনাব জাহাঙ্গীর আলম, এবং আজকের এই আয়কর পরামর্শ সম্পর্কে আপনারা উপকৃত হবেন। ধন্যবাদ।